পর্যায়ে চলে আসছিলাম। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। প্রেগন্যান্সিতে এইডস এর ব্যাপারে মনে হয় আমরা লাস্টে আলাপ করেছিলাম নাকি? জি স্যার। এখানে প্রেগন্যান্সিতে তো আমি এই কথা যেগুলো বলছিলাম আবার একটু রিপিট করছি। All pregnant women should have HIV testing at an early stage in pregnancy. অর্থাৎ প্রেগন্যান্ট হইলেই তাকে যখন সে ফার্স্ট ভিজিটে যাবে তখন তাকে HIV টেস্টিং করতে হবে। Normally, CD4 cell count 25% decrease during pregnancy due to hemodilution. Pregnancy নিজে একটা immunosuppressive condition, এই কারণে CD4 count প্রেগন্যান্সিতে কিছুটা কমে যায়। The course of HIV disease progression is not altered by pregnancy. একজন লেডি তার প্রেগন্যান্সির আগে HIV স্টেজটা যেমন ছিল প্রেগন্যান্সিতে তার কোনো পরিবর্তন হবে না, তেমনই থাকবে। Antiretroviral therapy has dramatically reduced the risk of mother to child transmission of HIV to less than 1%. যদি আমরা প্রেগন্যান্ট লেডিকে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিই তাহলে রিস্ক অফ ট্রান্সমিশনটা কমে আসবে, কমে আস্তে আস্তে 1% নিচে কমে যাবে। এখন কথা হলো কখন আমরা একটা প্রেগন্যান্ট লেডিকে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি শুরু করব যদি সে এইচআইভি পজিটিভ থাকে। এট দি বিগিনিং অফ দি সেকেন্ড ট্রাইমাস্টার, আমরা সেকেন্ড ট্রাইমাস্টার শুরুতেই তাকে অ্যান্টিরেট্রোভাইরালটা শুরু করব। ইন অ্যাডভান্সড AIDS, ART should be started in first trimester. Commence standard ART and discontinue delivery or after delivery. ART আমরা শুরু করব স্ট্যান্ডার্ড ART। আগে ART হার্টের যে রেজিমেন্ট ছিল সেই রেজিমেন্ট এখানে আমরা শুরু করব এবং ডেলিভারি পরপরই এটা ডিসকন্টিনিউ করতে পারি অথবা আফটার উইনিং এ আমরা ডিসকন্টিনিউ করতে পারি। সাধারণত আফটার উইনিং এ ডিসকন্টিনিউশন করা হয় ডেভেলপড কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর লো ইনকাম কান্ট্রিতে অ্যাট ডেলিভারি। মাই সাজেশন, it should be continue after weaning. Zidovudine monotherapy usually start at 28 weeks, augmented with single dose nevirapine at delivery. যেসব গরিব দেশ যারা এত এআরটি কিনতে পারবে না তাদের জন্য সস্তা রেজিমে জিডোভুডিন মনোথেরাপি শুরু করতে হবে। জিডোভুডিন প্রতিদিন একবার করে খাবে at 28 weeks এবং ডেলিভারির সময় তাকে একটা সিঙ্গেল ডোজ নেভিরাপিন দিতে হবে। দিলে মোটামুটি ট্রান্সমিশনটা মাদার থেকে ফিটাসে কমে লেস দ্যান 1% চলে আসবে। তাহলে আমরা দেখলাম কি যে প্রেগন্যান্সিতে যদি এইডস বা এইচআইভি পজিটিভ থাকে তখন কি অবস্থা দাঁড়ায় এবং কখন আমরা ড্রাগটা শুরু করব এবং কখন এটা আমরা ডিসকন্টিনিউ করব এবং কি রেজিমেন্ট দিব, সস্তা কোনটা রেজিমেন্ট আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কোনটা রেজিমেন্ট। মোড অফ ডেলিভারি, cesarean section is associated with lower risk of mother to child transmission than maternal delivery. cesarean সেকশনে রিস্কটা কম থাকে মা থেকে বাচ্চাকে maternal delivery. If viral load is suppressed on ART, maternal delivery can be done. যদি স্ট্যান্ডার্ড অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা হার্ট থেরাপি দেওয়ার পরে যদি ভাইরাল লোডটা কমে যায়, আনট্রিটেবল হয়, তখন আমরা ম্যাটারনাল ডেলিভারি করতে পারি। নাও ব্রেস্ট ফিডিং। একজন মা এইচআইভি পজিটিভ বা এইডস হয়েছে, তার বাচ্চা ব্রেস্ট ফিডিং করতে পারবে না পারবে না? বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে পারবে, কিছু কিছু ক্ষেত্রে পারবে না। লো সোশিও ইকোনমিক কন্ডিশনে বলছে যে ব্রেস্ট ফিডিং করুক, তাতে যে সামান্য ক্ষতি হবে তার থেকে বাচ্চা ম্যালনিউট্রিশনে মরে যাবে, এটা বেশি। এই জন্য তারা বলছে যে ব্রেস্ট ফিডিং করা যেতে পারে। So HIV is also transmitted by breastfeeding. HIV transmitted by breastfeeding.
In high income countries, exclusive formula feeding is generally recommended. So, in high income countries, breastfeeding is avoided. In resource poor setting, formula feeding is associated with a risk of infant morbidity and mortality. Antiretroviral to infants, usually nevirapine monotherapy, while breastfeeding has been shown to reduce the risks of transmission. So, prophylactic হিসাবে আমি বাচ্চাকে নেভিরাপিড অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিব যখন সে ব্রেস্ট ফিডিং থাকে। সুতরাং ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে এইচআইভিটা ট্রান্সমিশন বাচ্চাতে হয়। নাও পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস। একজন অ্যাক্সিডেন্টালি একটা ইনজুরি হলো, যা যে নিডলটা বা যে ইনস্ট্রুমেন্টটা এইচআইভি পজিটিভ পেশেন্টকে ব্যবহার করা হয়েছে, তখন আমাকে কি করতে হবে? আমি একজন হেলথ ওয়ার্কার, আমি একজন ডক্টর, আমি একজন নার্স, তখন আমাকে কি করতে হবে? খুব ইম্পর্টেন্ট। Recommended when the risk is significant after careful risk assessment. Risk assessment করার পরে এটা অবশ্যই পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস রিকমেন্ডেড। কিভাবে দিতে হবে? The first dose should be given as soon as possible, preferably within 6 to 8 hours. 6 থেকে 8 ঘন্টার ভিতরে এটা প্রোফাইল্যাক্সিস খেতে হবে। 24 ঘন্টার পরে এটার কোনো রোল নাই। There is no point in starting post-exposure prophylaxis after 72 hours. So, it is very important. It should be given within 72 hours. Tenofovir with emtricitabine is the most widely used dual nucleosidase reverse transcriptase inhibitor combination এর সাথে together with either protease inhibitor or integrase inhibitor. সুতরাং দুটা NRTI আর একটা প্রোটিজ ইনহিবিটর অথবা ইন্টিগ্রেজ ইনহিবিটর অ্যাড করতে হবে, করে সিঙ্গেল ডোজ খাওয়াতে হবে। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস শুড নট বি গিভেন ইফ এক্সপোজড পারসন ইজ এইচআইভি ইনফেক্টেড। যে নিজে এইচআইভি ইনফেক্টেড, সে অন্য এইচআইভি পেশেন্টের ইনস্টিমুলার নিডল থেকে তার শরীরে ইনফেক্টেড হলো, সেক্ষেত্রে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নট রিকমেন্ডেড। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নেওয়া হলো, তারপরে HIV antibody testing should be performed at 3 months after exposure. Post exposure prophylaxis নেওয়া 3 মাস পরে HIV antibody টেস্ট করতে হবে, কারণ এই 3 মাস ইউজুয়ালি উইন্ডো পিরিয়ড, এই টাইমে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না। সুতরাং এখন যদি আমি তাকে পরীক্ষা করি নেগেটিভ আসবে, সেটা হলো ফলস নেগেটিভ। সুতরাং 3 মাস পরে তাকে আমাদের একটা HIV antibody টেস্ট করতে হবে। The preventive measure, it is very important for HIV transmission. কিভাবে আমরা HIV ট্রান্সমিশনটা প্রিভেন্ট করতে পারবো? সেক্স এডুকেশন প্রোগ্রামস ইন স্কুল, easily accessible voluntary counseling and testing center, promotion of safer sex practice, effective antiretroviral therapy for HIV infected individuals, pre-exposure prophylaxis of high risk group, and male circumcision. So these are the ways by which we can prevent of transmission of HIV. Now, parent trial. Blood product transmission. Donor portionary. Routine screening of donated blood. সুতরাং একজনের কাছ থেকে আমি ব্লাড নিব, সে ডোনারকে আমাকে বিভিন্ন কোশ্চেনারি করে দেখতে হবে, সে রিস্কে আছে কিনা, তাকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। তারপরে রুটিন স্ক্রিনিং করে এইচআইভি টেস্ট করার পরে নেগেটিভ হলে তার ব্লাডটা নেওয়া যাবে। এখানে কথা আছে যে একজন এক্সপোজারে আসছে, এইচআইভি পেশেন্টের কন্ট্যাক্টে আসছে 3 মাসের ভিতরে, এবং সে কোশ্চেনারিতে সে ফালস তথ্য দিচ্ছে, তখন কিন্তু তার এইচআইভি, সে পেশেন্টটা পজিটিভ কিন্তু স্ক্রিনিং টেস্টে তার নেগেটিভ আসছে,
সেক্ষেত্রে কিন্তু কিছু সম্ভাবনা থেকে যায়। So, during blood transfusion, there is a little chance of transmission from donor to recipient. If you confirm it, we should it by confirmatory test, usually P24 antigen detection. Injection drug use. Injection drug use is other option by which HIV is transmitted. So education should be done. Needle, syringe exchange, it should be clearly discussed uh, how it is transmitted. Perinatal. Routine OPT out antenatal HIV antibody testing measures to reduce vertical transmission. সুতরাং antenatal যখন আমি চেক করব কোনো প্রেগন্যান্ট লেডিকে, তখন আমি তাকে এইচআইভি টেস্টিং করব এবং যদি সে পজিটিভ হয় তখন তার ভার্টিকাল ট্রান্সমিশন কিভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা করব। তাকে সেকেন্ড ট্রাইমাস্টারের শুরুতেই তাকে রেট্রোভাইরাল থেরাপি দিব, অ্যাডভান্স এইডস এর ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমাস্টারে দিব এবং এটা আপ টু ডেলিভারি পর্যন্ত করতে পারবো অথবা আফটার উইনিং এটা শেষ করতে পারবো। ব্রেস্ট ফিডিংকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। যদি ব্রেস্ট ফিডিং করতে হয় তবে বাচ্চাকে একটা মনোস্থান দিতে হবে। এডুকেশন আর ট্রেনিং, ইউনিভার্সাল প্রিকশনস, minimalistic injury avoidance, and post-exposure prophylaxis that we have discussed earlier. So কেউ যদি অ্যাক্সিডেন্টাল ইনজুরি হয় তখন তাকে কি করতে হবে? পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস এ যেতে হবে যাতে এইচআইভি প্রিভেনশন করা যায়। So this is important. এটা একটা শর্ট নোট হতে পারে। How will you prevent HIV transmission? কিছু কিছু কন্ডিশন আছে, যেসব কন্ডিশন গুলো যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে পেশেন্টের এইচআইভি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই কন্ডিশন গুলোকে বলে এইচআইভি ডিফাইনিং কন্ডিশন বা এইডস ডিফাইনিং কন্ডিশন। There are so many conditions here. Some common condition I shall tell you. Candidiasis of bronchi, trachea, lungs. যদি ক্যান্ডিডিয়াসিস ব্রঙ্কাসে ট্র্যাকিয়া এবং লাংসে ক্যান্ডিডিয়াসিস হয় তখন আমরা চিন্তা ভাবনা করে নিব ভিতরে এইডস ডিফাইনিং কন্ডিশন, আমরা চিন্তা করে নেব এখান থেকে এইডস হতে পারে। হ্যালো, ক্লাস নিচ্ছে। ক্যান্ডিডিয়াসিস অফ ইসোফেগাস, যদি ক্যান্ডিডিয়াসিস হয় তাহলে আমরা ধরে নিব যে এটা এইডস ডিফাইনিং কন্ডিশন, তখন আমাদের মনের মধ্যে থাকতে হবে যে এই পেশেন্টের এইডস হতে পারে। সার্ভাইকাল কার্সিনোমা, ইনভেসিভ সার্ভাইকাল কার্সিনোমা, দিস ইজ ভেরি কমন এবং ইম্পর্টেন্ট। So একটা ইয়াং লেডি সার্ভাইকাল কার্সিনোমা, we should consider HIV very positive. These are uncommon presentation: papillomatosis, cryptococcosis, cryptosporidiosis, cytomegalovirus disease. Cytomegalovirus disease, it is common. Cytomegalovirus retinitis, it is very important with vision loss. যদি ভাইরাল রেটিনাইটিস হলো, ভিশন লস হলো, তখন আমাদের মাথায় রাখতে হবে যে এই লোকটা এইডস হতে পারে। এনকেফালোপ্যাথি attributed to HIV. Herpes simplex, we have already discussed previously. Chronic ulcers, more than 1 month duration. সাধারণত হার্পিস সিমপ্লেক্স 7 দিনের বেশি এটা থাকে না, 7 দিন পরেই এটা হিলিং হয়ে যায়। কিন্তু if it lasts more than 1 month, we should consider it may be HIV positive or AIDS. Histoplasmosis, isosporosis, may not form of Daffodil sarcoma. It is very much important. We have already discussed there are some cancers which is associated with HIV and AIDS. Most common is Daffodil sarcoma. Lymphoma, common, Burkitt lymphoma or immunoblastic lymphoma. Lymphoma, primary of death. Mycobacterium avium complex, Mycobacterium kansasi, disseminated for extrapulmonary. Very important. We have discussed earlier. Mycobacterium tuberculosis of any site, pulmonary, disseminated or extrapulmonary. Mycobacterium other species, unidentified species.
disseminated or extrapulmonary. Pneumocystis jirovecii, previously known as Pneumocystis carinii pneumonia. Related defining condition: pneumonia recurrent, progressive multifocal leukoencephalopathy, Salmonella septicemia, toxoplasmosis of brain concept that is more than 1 month, wasting syndrome attributed to HIV. So this is all about HIV and AIDS. I discussed all the corner about HIV AIDS. Uh, before ending this session, we shall discuss the whole chapter as a whole in a nutshell. This is most important and this is not most important. Which help you to solve the SAQ or LCQ question. So I shall discuss in a nutshell within 30 minutes. This is very much important for your examination. Some scenario should be detailed in a question. Then from that scenario, you should consider diagnosis of AIDS. So some clinical features should be written in the question, such as a young man, 30 years, hailing from Dubai, history of exposure, complaints of weight loss, fever, diarrhea, and oral cavity. What is your diagnosis? So from the above scenario, we should diagnose this it is a AIDS or HIV positive patient. AIDS defining condition. If AIDS defining condition is present, so answer should be AIDS. The answer should be AIDS. As we know, when CD4 count less than 200 per cubic millimeter of blood, alcidor is opportunity infection. Alcidor is opportunity infection, which is relieved by conventional treatment. এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। যদি CD4 সেল কাউন্ট দেওয়া থাকে, যদি দৌড়া দিতে থাকে, তাহলে আমি এইডস বলি। আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে এইডস কাকে বলে আর এইচআইভি পজিটিভ পেশেন্ট কাকে বলে। এইচআইভি পজিটিভ পেশেন্ট পরবর্তীতে এইডস ডেভেলপ করে, এটা মনে রাখতে হবে। কিন্তু এইডস অবশ্যই এইচআইভি পজিটিভ। সেটা সিনারিও দেওয়া থাকলে আমাকে বুঝতে হবে ডায়াগনোসিসটা। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চাই, যে এটা দিল তুমি ডায়াগনোসিস করলে এইডস, তখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দুটো যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চাই, তোমাকে দুটার মধ্যে একটা টিউবারকুলোসিস রাখতে হবে। ঠিক আছে? যেহেতু ওয়েট লস হয়ে যায়, হ্যাঁ, টিউবারকুলোসিস এবং ফিভার থাকে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একটা টিউবারকুলোসিস রাখতে পারো। আর লিম্ফাডেনোপ্যাথি থাকে, জেনারেলাইজ লিম্ফাডেনোপ্যাথি থাকে, আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লিম্ফোমা রাখতে পারো। So what are the other disease? টিউবারকুলোসিস আনা যেতে পারে, লিম্ফোমা আনা যেতে পারে, অথবা যে কোনো একটা কার্সিনোমা আনা যেতে পারে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা টিবি এবং লিম্ফোমা এই দুটো তারপরে বলবে যে তুমি কি ইনভেস্টিগেশন করবা, কি ইনভেস্টিগেশন করে এটা কনফার্ম করবা। তখন ইনভেস্টিগেশন আমরা অলরেডি বলেছি যে ইনভেস্টিগেশন কনফার্ম করার জন্য অ্যান্টিজেন টেস্ট করা যেতে পারে, অ্যান্টিবডি টেস্ট করা যেতে পারে। যদি আর্লি ডিটেকশন করতে হয় অ্যান্টিজেন টেস্ট, আর 3 মাসের পরে যে অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিবডি টেস্ট স্ক্রিনিং টেস্ট আছে, কনফার্মেটরি টেস্ট, অ্যান্টিজেন টেস্ট স্ক্রিনিং টেস্ট আছে, কনফার্মেটরি টেস্ট আছে। সুতরাং যদি তোমাকে বলে, আবার আমি একটু দেখাই তোমাদের, এখানে দেখো যে ল্যাবরেটরি ডায়াগনোসিসের মধ্যে তোমার অ্যান্টিজেন টেস্ট আছে। অ্যান্টিজেন টেস্ট হলো P24 অ্যান্টিজেন। P24 অ্যান্টিজেন হলো একটা স্ক্রিনিং টেস্ট, এটা আর্লি। আর হলো পিসিআর হলো, এটা হলো কনফার্মেটরি। তবে তোমাকে যদি আর্লি, তোমাকে যদি কনফার্মেটরি করতে হয় তাহলে পিসিআর করতে হবে আর্লি। অ্যান্টিজেন টেস্টের মধ্যে কনফার্মেটরি হচ্ছে পিসিআর, আর অ্যান্টিজেন টেস্টের মধ্যে তোমার হলো স্ক্রিনিং হলো P24 অ্যান্টিজেন। গেল। এখন অ্যান্টিবডির মধ্যে তোমার অ্যান্টিবডির মধ্যে তোমার স্ক্রিনিং টেস্ট কি? র্যাপিড টেস্ট। র্যাপিড টেস্ট হলো একটা স্ক্রিনিং টেস্ট, এলাইজা টেস্ট হলো একটা স্ক্রিনিং টেস্ট, আর ওয়েস্টার্ন ব্লট হলো কনফার্মেটরি।
ইমিউনোফ্লোরোসেন্স হলো কনফার্মেটরি। আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত আমাদের প্র্যাকটিসে কম্বো টেস্ট বলে, রুটিন টেস্ট, স্ক্রিনিং টেস্ট। এখানে অ্যান্টিবডি টেস্ট করা হয়, র‍্যাপিড ক্যাট টেস্ট করা হয়, আর অনেক সময় এলাইজা টেস্ট করা হয়। এই দুটো করার পরে দুটো যদি পজিটিভ আসে তখন আমরা কনফার্মেটরি। কিন্তু নিয়ম হলো আরেকটা কনফার্মেটরি ওয়েস্টার্ন ব্লট করতে। তাহলে যদি বলে যে কি, কি পরীক্ষা করবে? তুমি বলবা যে হাউ উইল ইউ কনফার্ম? তাহলে কনফার্ম হলে দুটো যদি কনফার্মেটরি টেস্ট বলতে হয়, একটা হলো পিসিআর বলবা, একটা ওয়েস্টার্ন ব্লট বলবা। কনফার্মেটরি টেস্ট এই দুটো। পিসিআর হলো অ্যান্টিজেন দেখবে, এটা আর্লি, আর ওয়েস্টার্ন ব্লট হলো অ্যান্টিবডি হেপাটোসাইট। গেল। যদি ক্রিস্টিয়ান গেল, এখন বলবে যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস দেবো। এখন ট্রিটমেন্ট তোমাকে সংক্ষেপে বলতে হবে যে হার্ট থেরাপি দেবো, হাই অ্যাক্টিভেটেড রেট্রোভাইরাল থেরাপি। হার্ট থেরাপি যে কম্পোনেন্ট আছে দুটো এনআরটিআই আর একটা এনএনআরটিআই, অর্থাৎ দুটো এনআরটিআই একটা প্রোটিন লিখে দিতে হবে। হ্যালো, আমি ক্লাসে আছি, আমি 11টা পরে ফোন দিচ্ছি। তাহলে আমার হচ্ছে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিতে হবে, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সংক্ষেপে লিখে দিতে হবে। আর যে কি লিখে দিতে হবে, যে রেজিমেন্টটা আমি তোমাদের বলেছিলাম, 2 এনআরটিআই আর 1 এনআরটিআই। যদি বলি ট্রিটমেন্ট দাও, ট্রিটমেন্ট বলো তো তুমি একটা বলে দিবে, 2 এনআরটিআই, 1 এনআরটিআই। একটা এনআরটিআই নাম বলবে আর 2 এনআরটিআই নাম বলবে, এইভাবে লিখতে হবে। তারপরে তোমাকে বলতে পারে যে ওটা তো কমপ্লিকেশন অফ দ্য ট্রিটমেন্ট। কমপ্লিকেশন বলে আইরিশ বলবে, আইরিশ তো সংখ্যায় বলবে না, ইমিউন ডিকনস্টিটিউশনাল সিনড্রোম সেটা পুরো বলবে। তারপরে আর কি বলবে, ল্যাপোডিস্টাবি বলবে, র্যাশ বলবে, হ্যাঁ, র্যাশ রিঅ্যাকশন বলবে, ইমিউন ডিকনস্টিটিউশন ইনফ্লামেটরি সিনড্রোম। তাহলে কমপ্লিকেশন যদি বলে হার্ট কমপ্লিকেশন কি, আইরিশ বলবে। তারপরে লাইপোডিস্টাবি বলবে, আদার অ্যাডভার্স কমপ্লিকেশনের মধ্যে র্যাশ রিঅ্যাকশন বলবে, সিস্টেমিক হ্যামারেজ। সো ট্রিটমেন্ট হয়ে গেল, কমপ্লিকেশন হয়ে গেল, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এখন তোমাকে বলতে পারে যে নেম টু এইডস ডিফাইনিং কন্ডিশন। তুমি দুটো বলবে, কেমন সার্কোমা বলবে, একটা ইনভেসিভ ক্যানাডিয়াটি বলবে, ব্রঙ্কাসপ্যাথিয়া, লাং অফিসিয়াল, থাইরয়েড ক্যান্সার, লিম্ফোমা বলবে, সাইটোমেগালোভাইরাস জেনেটিক বলবে। তারপরে তোমাকে বলতে পারে যে মোড অফ ট্রান্সমিশন, কিভাবে হাউ উই এক্সপ্রেস দুটো মোড অফ ট্রান্সমিশন বলো। তুমি একটা বললে সেক্সুয়াল, যেটা কমনটা বলতে হবে সেক্সুয়াল কন্টাক্ট কাজ উইথ এন ইনফেক্টেড পারসন। নরমাল পার্সনের সাথে সেটা হলে এটা হবে না। যেমন হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশনটা বলতে পারবে এইচআইভি ইনফেক্টেড মাদার টু ইনফ্যান্ট, হ্যাঁ, টু ইনফেক্টেড ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস বলতে পারবে, কন্টামিনেটেড শার্প অবজেক্টস বলা যেতে পারে। তাহলে মোড অফ ট্রান্সমিশনটা দুই একটা পয়েন্ট জানতে হবে। স্টেজ, স্টেজ গুলো তো আমি বলছি, ডাব্লিউএইচও স্টেজিং আছে, হাউ মেনি স্টেজেস, 4 স্টেজ, 4টি স্টেজ আছে, স্টেজ 1 2 3 4, স্টেজ 3 এইডস, স্যার, স্টেজ 3 থেকে এইডস, স্টেজ 4 এগুলো, স্টেজ 3 এবং স্টেজ 4 থেকে আমাদের এইডস ডিফাইনিং কন্ডিশন। তো তুমি বললো যে এইডস এর এটা কি অর্গানিজম, তো তোমাকে অর্গানিজমের নাম বলতে হবে। এটা যদি বলে যে এটা সংক্ষেপে একটা নোট রাখতো, যে এইচআইভি সম্পর্কে লেখো, তখন এইচআইভি সম্পর্কে এই কথাগুলো তোমাকে স্ট্রাকচার গুলো তোমাদেরকে লিখতে হবে। এখন আমরা আলাপ করেছিলাম কি টাইপস অফ এইচআইভি টাইপ, আমরা বলেছিলাম টাইপ 1 আর টাইপ 2। এগুলো সব ডেভিশন আছে, ডেভিশনটা একটু পড়ে নেবে। টার্গেট সেল এইচআইভি কোথায় আক্রমণ করে, এটা সিডি4, লিম্ফোসাইটের টি হেল্পার সেল, লিম্ফোসাইট, এটা সিডি4 বলে, হ্যাঁ। এখানে মেইনলি অ্যাফেক্ট করে, আর কোথায় অ্যাফেক্ট করতে পারে, এসএকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, যে টার্গেট কোথায় কোথায় টার্গেট করে, মনোসাইট ম্যাক্রোফেজ হতে পারে, ডেন্ড্রাইটিস সেল হতে পারে, মাইক্রোফেজ, এইচআইভি টার্গেট করবে এইচআইভি।
প্যাথোজেনেসিস আমরা অলরেডি আলাপ করেছিলাম যে এই ভাইরাসটা কিভাবে অ্যাটাচমেন্ট হয়, তারপরে কিভাবে এর ভিতরে রিপ্লিকেশন হয়, কিভাবে এটা আবার সেল থেকে বাইরে চলে আসে। সেলটা এর ভিতরে সব লেখা আছে। এখানে কি যে এনজাইমটা খুব ইম্পর্টেন্ট। লিভার ট্রান্সক্রিপ্টেজ প্রোটিন এখানে একটু শর্ট কোশ্চেন আসতে পারে। এনজাইমের নাম বলো। এনজাইমের নাম তোমাদের বলতে হবে। ডিটেলস এটা লেখা আছে কিভাবে অ্যাটাচমেন্ট করে, রিপিট করে, পরিচিত হয়, কে বাইন্ডিং করে, কিভাবে এক্সপ্রেশন হয়, কিভাবে আরএনএ থেকে ডিএনএ হয়, কিভাবে ইনকর্পোরেট করে, কিভাবে কপি হয়, কিভাবে ছোট ছোট আবার গুলো এগুলো আবার বাইরে চলে আসে। এটা হলো এই ছবি আছে, এটা হলো ডেভিডসন আছে। ন্যাচারাল হিস্ট্রি, ন্যাচারাল হিস্ট্রি আমি এইটাই বলেছিলাম যে একটা পেশেন্টের যখন এইচআইভি ইনফেক্টেড হয় তখন তার কি পরিণতি হয়। এই পরিণতিগুলোকে বলা হলো ন্যাচারাল হিস্ট্রি। অ্যাকুরেট ভাইরাল সিমটম ডেভেলপ করে, তারপরে সে অ্যাসিম্পটোমেটিক থেকে দীর্ঘদিন 9 থেকে 10 বছর তারপর মাইনর সিমটম ডেভেলপ করে, তারপরে এইডস ডেভেলপ করে। CD4 সেল কাউন্ট আমরা বলেছিলাম CD4 সেল কাউন্ট 500 এর উপরে হবে। যত বলে 500 থেকে 1000, যত বলে 500 থেকে 2000। প্রেগন্যান্সিতে CD4 কাউন্ট 25% হবে। এইডস বলতে যখন 200 CD4 সেল কাউন্ট 200 এর নিচে তখন এইডস বলে, যখন 50 এর নিচে যায় তখন কি বলে? অ্যাডভান্সড এইডস। অনেক সময় প্রাইমারি এইচআইভি ইনফেকশন বা অ্যাকুট রেট্রোভাইরাল সিনড্রোম অনেক সময় শর্ট নোট আসে। এটা কখন হয়? এটা হচ্ছে এটা সিম্পটম খুব পার্সেন্টেজ হয়। ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 4 উইক থাকে। হ্যাঁ? এবং সিম্পটমটা সাধারণত 2 সপ্তাহের বেশি থাকে। কি কি থাকে এটা সব দেখা আছে, ফিভার, ব্যাকটেরিয়া দেয়, ম্যালজিয়া, আফথালমিয়া, ডায়রিয়া, হেডেক, ওরাল ভেরিটাল আলসার, এনসেফালাইটিস, ট্রানজিয়েন্ট লিম্ফোপ্যাথি। সেক্ষেত্রে আমাদের কিভাবে ডায়াগনোসিস করবো? পিসিআর এর মাধ্যমে করতে পারবো আর পিডিএটি করে। এখানে কিন্তু এন্টিবডি টেস্ট করে কোনো ডায়াগনোসিস করা যায় না। এখানে ম্যাকুলোপপুলার ডাক্ট বা ওরাল আলসারেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই দুটো যদি থাকে ওইগুলোর সঙ্গে জ্বর, সর্দি, কাশি, হ্যাঁ, লিম্ফাডেনোপ্যাথি, মায়ালজিয়া এর সঙ্গে আমাকে দেখতে হবে ম্যাকুলোপপুলার ডাক্ট আর ওরাল আর ভেরিটাল আলসারেশন। এটা যদি থাকে তাহলে মোটামুটি ধরে নেবো অ্যাকুরেট হবে। মিউকোকুটিনিয়াস মিউকোকুটিনিয়াস ডিজিজ অফ এইচআইভি। মিউকোকুটিনিয়াস এরকম তোমাকে নাম দিতে পারে। এটা ডায়াগনোস করো এইচআইভি বা এইডস বা হোয়াট আর দ্য নেম সি মিউকোকুটিনিয়াস। যেমন এখানে তোমার মিউকোকুটিনিয়াস কমান গুলো দেবে, সেভারিটি ডায়াবেটিস দিবে, হার্পিস সিম্পলেক্স দিবে, হার্পিস জোস্টার দেবে, ক্যাপোসিস সার্কোমা, এটা একটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা মনে রাখবে, সেভারিটি ডায়াবেটিস, হার্পিস সিম্পলেক্স, হার্পিস। আর একটা ইম্পর্টেন্ট, ক্যাপুলার প্লুরাইটিক রিঅ্যাকশন। ক্যাপুলার প্লুরাইটিক রিঅ্যাকশন ড্রাগ রিঅ্যাকশন এখানে অনেক বেশি, 100 টাইমস। ওরাল কন্ডিশন হয় ওরোফেরিঞ্জিয়াল ক্যারিডিয়াসিস, অ্যাঙ্গুলার সিলাইটিস, ওরাল ভ্যারিজেলোপ্লাকিয়া, হাইপোথিক নেইল ডিজঅর্ডার, ফাঙ্গাল অনাইকোমাইকোসিস, ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওটাও যদি বলে যে কয়েকটা মিউকোকুটিনিয়াস কন্ডিশনের নাম বলো এইটাই পেশেন্টের, তখন এখানে 2-3টা নাম মনে রাখবে। কি মনে রাখবে? সেভারি ডায়াবেটিস, হার্পিস সিম্পলেক্স, অনাইকোমাইকোসিস, নেইল ডিজঅর্ডার। ল্যাবরেটরি ডায়াগনোসিস we have already discussed laboratory diagnosis. বলা হচ্ছে যে যদি এখানে একটা বলা হচ্ছে যে পজিটিভ অ্যান্টিবডি PCR test also done in infant of HIV infected mother who carry maternal antibody to HIV up to 15 months is 50% for the infected mother থেকে যখন বাচ্চা যখন ডেলিভারি করবে হবে তখন 15 আওয়ার্সের ভিতরে তাকে PCR টেস্ট তো আরএনএ টেস্ট, যেটা কনফার্মেটিভ টেস্ট, হ্যাঁ, এটা অ্যান্টিজেন টেস্ট। আর র্যাপিড টেস্ট as well as particular temperature test also available. A positive antibody test from two different donors is sufficient to confirm.
এছাড়াও কিছু বেসলাইন ইনভেস্টিগেশন করা লাগে। হুম, সেগুলো করেও হয়তো এইটাই পজিটিভ হবে, যাতে আনুষঙ্গিক কোনো সমস্যা থাকে। একটা সিবিসি করলাম, সিবিসি করলে আমি দেখতে পাবো যে এখানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ অনেক কমে যাচ্ছে, ডিএনএ অনেক বেশি হচ্ছে, হ্যাঁ, লিউকোসাইট কাউন্ট কমে যাবে, CD4 সেল কাউন্টও কমে যায় 500 নিচে আসবে। এই যদি পজিটিভ হতে পারে, এইচবি পজিটিভ হবে। লিভার ফাংশন টেস্ট করতে হবে, কারণ ওষুধ দেওয়ার সময় কারণ একটা পেশেন্টের লিভার ফাংশনের ইম্পেয়ার্ড আছে, তখন তার হেপাটোসেলুলার কার্সিনোমা হয়ে গেল বা আহ, তখন তাকে আর্লি ইউরিনারি করতে হবে, স্ট্যাপ করতে হবে। যে আদার এসটি আছে কিনা, আদার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা, সেগুলো আমাকে দেখতে হবে। সার্ভাইকাল স্মিয়ার করতে হবে, কারণ তুমি জানো যে এইচআইভি ডিফাইনিং কন্ডিশন সার্ভাইকাল কার্সিনোমা। টিউবারকুলোসিস টেস্ট করতে হবে, কারণ এইচআইভি ডিফাইনিং কন্ডিশন টিউবারকুলোসিস, এসটিআই। সিরাম ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন ভেরি মাচ ইম্পর্টেন্ট। নরমাল CD4 কাউন্ট হলো 500 থেকে 1500। হার্ট, হার্ট অলরেডি আমরা আলাপ করেছিলাম। হার্টের পুরো অর্থ হলো ইজ দ্য হাইলি অ্যাক্টিভ এন্টিরেট্রোভাইরাল। হার্ট কেন আমরা দিব? দি গোলস অফ হার্ট অলরেডি আমরা আলাপ করেছিলাম। CD4 সেল কাউন্টকে বাড়ানোর জন্য, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করার জন্য, ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করার জন্য। এই কারণে আমরা হার্ট দেবো। তাহলে হার্ট না দিলে কি হবে? রোগী তাড়াতাড়ি মরে যাবে, তার অনেক কষ্ট হবে, সারাদিন ইনফেক্টেড করবে, ভার্টিক্যালি সে ট্রান্সমিশন করে দেবে, বাচ্চাকে সে ট্রান্সমিশন করে দেবে। সুতরাং এই কারণে আমরা কি করি? হার্ট থেরাপি। ইন্ডিকেশন, হার্ট থেরাপি কখন দিব? নিয়ম কেমন আছে? যদি CD4 সেল কাউন্ট 350 নিচে চলে আসে, তখন আমরা হার্ট দিতে পারি। অথবা যেখানে CD4 সেল কাউন্ট করার সুযোগ সুবিধা নাই, ক্লিনিক্যাল স্টেজ WHO 3 or 4, হার্ট দিতে পারি। HIV infected partners instead of discontent couple should be common CRT irrespective of their CD4 cell count. একজন সে এইচআইভি পজিটিভ, তার পার্টনার নেগেটিভ, তখন যে পজিটিভ পার্সনকে অবশ্যই হার্ট দিতে হবে, তা নাহলে কি হবে? ওই তার নেগেটিভ পার্টনার পজিটিভ হবে। কিছু কিছু ক্ষেত্রে আর্লিয়ার দিতে হবে, সিএলডি তে তার ক্ষেত্রে, নন এইডস ম্যালিগনেন্সির ক্ষেত্রে, আর যেখানে লং টার্ম ইমিউনোসাপ্রেসিভ থেরাপি করছে, সেক্ষেত্রে কি করতে হবে? আর্লি হার্ট থেরাপি। হার্টে কি কি দিতে হবে আমরা তো অলরেডি আলাপ করেছি। 2 NRTI আর 1 NRTI, এটা হলো কমন। NRTI বলো, NRTI তিনটা নাম বলো, তিনটা কমন নাম মনে রাখতে হবে। অ্যাবাকাভির মনে রাখতে হবে, জুরুবিন মনে রাখতে হবে, ল্যামিউডিন মনে রাখতে হবে। হ্যাঁ, মোটামুটি এখানে পাঁচটাই মনে রাখতে হবে। অ্যাবাকাভির, সিটাবিন, ল্যামিউডিন, টেনাফোলিন, জুরুবিন। NRTI এটা একটা বা দুটা, তিনটাই আছে। নেভিরাপিড, আইপাভিরাজ, এই দুটো মনে রাখবে। নেভিরাপিড, ইপাভিরাজ। ওটিজি নেভিটা, দারুনাভির, লোকনাভির, এটা এটা জানাবি, এটা মনে রাখবি। ইন্টিগ্রেজ ইনহিবিটর একটা আছে, রিয়ালটি গ্রাভিস। এই কটা মোটামুটি মনে রাখতে হবে। ভাইবাতেও জিজ্ঞাসা করবে। এবার একটা পেশেন্টকে হার্ট থেরাপি দিলে তখন তাকে মনিটরিং করবে। কিভাবে মনিটরিং করবে? 4 থেকে যেদিনকে তুমি হার্ট থেরাপি দিলে 4 থেকে 8 সপ্তাহ পরে তাকে আবার তাকে ভাইরাল লোড দেখতে হবে এবং চেক এভরি 3 to 6 মান্থ। CD4 সেল কাউন্ট করে দেখতে হবে ইমপ্রুভ হচ্ছে কিনা। এভরি 3 to 6 মান্থ টুগেদার উইথ ভাইরাল। ইনভেস্টিগেশন রিকোয়ার্ড ফর মনিটরিং। আরো কি কি করতে হবে? দেখতে হবে ড্রাগের কারণে এসব কোনো ক্ষতি হচ্ছে। সিবিসি, রেনাল ফাংশন, লিভার ফাংশন, সেরাম অ্যামাইলেজ, সেরাম ইলেক্ট্রোলাইট, CXR. It should be done every 6 months of this patient. প্রতি 6 মাস অন্তর অন্তর, প্রতি 6 মাস অন্তর অন্তর এই মনিটরিং, এই পরীক্ষাগুলো করে দেখতে হবে তার শরীরের অবস্থাটা। কমপ্লিকেশন অফ হার্ট। হার্ট দিলে কি কি কমপ্লিকেশন হয় সেটা আমরা বলেছিলাম। হার্ট দিলে তার ইমিউন যখন সিস্টেমটা যখন আবার ডেভেলপ করে, আগের অবস্থায় ফিরে আসে, তখন একটা রিয়াকশন, সেটাকে বলে আইরিশ, ইমিউন রিকনস্টিটিউশন ইনফ্লামেটরি সিস্টেম। সাধারণত হার্ট থেরাপি দেওয়ার 3 মাসের মধ্যে কি হয়? নিউ ইনফেকশন হতে পারে, অথবা কিছু হিডেন ইনফেকশন আছে, ওগুলোকে আবার বহিঃপ্রকাশ ঘটাবে, অথবা ক্লিনিক্যাল worsening of existing infection or inflammatory condition. As result from an exaggerated immune response to pre-existing microbial host or other antigen at a time when CD4 cell counts are rapidly.
CD4 সেল কাউন্ট যখন বাড়তে শুরু করে তখন এটা আবার আইডি ডেভেলপ করে। এটা কিন্তু এখন কম পেশেন্টকে ডেভেলপ করা যায়। IDs has been reported in 15 to 25% individual initiating act. It is very common. It should be managed. Risk factor কি আছে? Male gender, পুরুষদের বেশি হয়। Shorter interval between initiating treatment or orthostatic infection. Orthostatic infection চিকিৎসা করলে আবার হার্ট চিকিৎসা করলে একটা তখন সম্ভাবনা বেশি থাকে। র্যাপিড ফল ইন এইচআইভি ভাইরাল লোড কমে যাচ্ছে তখন হতে পারে। আর লোয়ার বেসলাইন CD4 কাউন্ট খুব কম 50 60 70 তখন হার্ট দিলে তখন আইডি খারাপ করে। হ্যাঁ, তো আইডি এইগুলো ইনফেকশন ইনফ্লামেটরি ক্যান্সার ইতিহাস কিভাবে ম্যানেজমেন্ট করবা হার্টের থেকে যখন আইডি ডেভেলপ করবে পরবর্তীতে কন্টিনিউশন অফ দি হার্ট থেরাপি এটা কন্টিনিউ করতে হবে। সিস্টেম স্প্রেড অনেক ক্ষেত্রে দেওয়া হয়। হ্যাঁ, আর যদি সিভিয়ার আইডি ডেভেলপ করে সেই ক্ষেত্রে আমরা হার্ট থেরাপি ডিসকন্টিনিউ করতে পারি। তোমার টিচাররা জানতে চাইবে যে আইডি ডেভেলপ করলে তুমি কি এটা হার্ট থেরাপি কন্টিনিউ করবা? তোমার উত্তর হবে হ্যাঁ, আমি এটা কন্টিনিউ করবো। কখনো কখনো সিস্টেমিক স্টেরয়েড দেওয়া যেতে পারে। এটাকে ডিসকন্টিনিউ করা যায় বলতে যখন লাইফ থ্রেটেনিং এখন রোগী বাঁচছে না সেক্ষেত্রে আমি ডিসকন্টিনিউ করবো। আদার কমপ্লিকেশন লাইপোডিস্ট্রফি গ্যাসেস আদার অ্যাডভান্স ইফেক্ট উই হ্যাভ অলরেডি ডিসকাসড। So we have discussed all the things about HIV and AIDS. Any query? তোমাদের কিছু যদি জানার থাকে আমার কাছে জিজ্ঞাসা করতে পারো। HIV AIDS সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমার কাছে জিজ্ঞাসা করো। আমি তো পুরোটাই আবার একটু আজকে একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করলাম যে এখন তোমরা বলো তোমাদের কোনো কোয়ারি আছে কিনা? যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমরা কিছু আলাপ করি তোমাদের সাথে। এখন আমি বলি যে HIV বা AIDS এই এটা কোশ্চেন কিন্তু সব কর্নার থেকে এই কোশ্চেনটা আসতে পারে। মেডিসিনের টিচাররা কিন্তু এই কোশ্চেনটা করবে HIV AIDS। মেডিসিনের টিচারও এটা এই কোশ্চেনটা করবে। পেডিয়াট্রিক্স থেকে ওই কোশ্চেনটা আসবে। পেডিয়াট্রিক্সের টিচার এই কোশ্চেন করবে। সার্জনরা কোশ্চেনগুলো প্রোভাইড করছে না। গাইনি অফ থেকেও এটা কোশ্চেন আসবে। মাটি কালচার হ্যাঁ, এইচআইভি টেস্টিং গ্রহণ করতে পারে। প্রত্যেকটা ব্রাঞ্চের থেকে এইখানে এই সম্পর্কে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তো এটাকে ভালো করে পড়তে হবে। রিভিশনটাই করার চেষ্টা করবে। রিভিশনটা করলে মোটামুটি কভার হয়ে যাবে তোমাদের। মানে এসএকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে। এমসিকিউ যেটা বললাম বললাম একটা সিনারিও দিয়ে দেবে সেটা ডায়াগনোসিস, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, কমপ্লিকেশন। তারপরে অনেক সময় পজিটিভ রিয়াকশন, প্যাথোজেনেসিস, হার্ট থেরাপি, তারপরে এইডস রিলেটেড ক্যান্সার, এইডস রিলেটেড ক্যান্সার না, হার্টের কমপ্লিকেশন, হার্ট থেরাপি ইন্ডিকেশন, মোড অফ ট্রান্সমিশন, প্রিভেনশন। অ্যাজ ওয়েল এগুলোই তোমাদেরকে জানতে হবে। এইডস পেশেন্ট দেখা যাবে অর্ডার করতে থাকে এগুলো সিলেট শহরও আছে, এনজিও আছে। এইডস পেশেন্ট আসার আলো তারা এইডস পেশেন্ট ডিল করে। কমিউনিটি মেডিসিন যখন করেছে তখন গেছে কিনা জানি না। আসার আলোতে
এখানে এক্সে বেশি থাকে সেখানে ইনভেস্টিগেশন করার সময় তাকে রিটেন কনসেন্ট নিতে হবে, তারপরে তাকে কিভাবে কাউন্সিলিং করতে হবে, টেস্ট করার পরে পোস্ট টেস্ট কাউন্সিলিং কিভাবে হবে, হ্যাঁ, এগুলো জানতে হবে। তোমাদের স্ক্রিনে ডাউনলোড হলে আমার ক্লাস মনে হয় এখানে শেষ, আর মনে হয় কোনো ক্লাস নাই। এছাড়াও তোমাদের রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অন্যান্য সাবজেক্ট, অন্যান্য টপিক, সেটাও করতে পারো। তোমাদের সোরিয়াসিস ইম্পর্টেন্ট, সোরিয়াসিস ছবি দেওয়া থাকতে পারে, এবার তোমাদের দেখতে হবে এটা কি, এটা কি, জিনিসটা কি সোরিয়াসিস। সোরিয়াসিস লিখলাম না, সোরিয়াসিস ভালগারিস। সব থেকে কমন যে সোরিয়াসিস সেটাকে বলে ভালগারিস। ভালগারিস ভালগারিস মিন্স কমন। হ্যাঁ, যদি একনি লিখলে হবে না, তাহলে কি একনি ভালগারিস, মানে সব থেকে মুখে যে একনিটা হয় সেটাকে বলে একনি ভালগারিস। যেমন যদি একটি পেশেন্টের সিনারিও দেয়, হোয়াট ইজ ইউর ডায়াগনোস, তুমি একটি লিখবে না, তুমি লিখবি একটি ভালগারিস। সোরিয়াসিস লিখবে কি, সোরিয়াসিস ভালগারিস। এখন সোরিয়াসিস একটা স্লাইড দিল, একটা তোমাকে একটা ছবি দিল, তোমাকে বললো হোয়াট ইজ দিস ডায়াগনোস, তুমি বললে এটা সোরিয়াসিস। কেন এটা সোরিয়াসিস? তার পক্ষে দুইটা কারণ দেখা, একটা বলতে হবে সিলভারি স্কেল, স্কেলটা সিলভারি। দুই নম্বর ইরাইথেমেটাস বেস প্লাস, ইরাইথেমেটাস বেস প্লাস উইথ সিলভারি। আর কি থাকতে পারে সোরিয়াসিস? এখানে অরণব পিঙ্ক থাকতে পারে, ওই সাইডে সাদা থাকতে পারে। বলবে যে কি কি টেস্ট করতে হবে, এখানে কি কি সাইন আছে, তাহলে সাইন এগুলো নাম বলতে পারো, কি সাইন বলতে হবে, হ্যাঁ, অরণব পিঙ্ক বলতে হবে, ওয়েবনার সাইন বলতে হবে। এগুলো হলো সোরিয়াসিস সাইন। সোরিয়াসিসের ট্রিটমেন্টের কথা বলতে পারে, বলবে ট্রিটমেন্ট করো, কিন্তু একটা টপিক্যাল একটা সিস্টেম। টপিক্যাল এবং টপিক্যাল স্টেরয়েড বলবো, পোটেন্ট স্টেরয়েড। এখানে স্টেরয়েড স্টিয়ারিং এজেন্ট আছে, যদি স্টেরয়েড ছাড়া স্টেরয়েডের মধ্যে ক্যাপসুলিমাস বলতে পারো, হ্যাঁ, ক্যালসিফোসিন ইনহিবিটর বলতে পারো, ক্যালসিফোসিন বলতে পারো, হ্যাঁ, সিস্টেমিকের মধ্যে মেথোট্রেক্সেট বলতে পারো, মেথোট্রেক্সেট, আচ্ছা, আইসোডিনিয়ন বলতে পারো, রেটিনয়েড, রেটিনয়েড যেটা বলে, ঠিক আছে। যদি কি দেওয়া যাবে না, সিস্টেমিক স্টেরয়েড কন্টেন্ট, সিস্টেমিক স্টেরয়েড দিলে সিস্টেমিক ক্লিয়ার গেল। একটি একটি মুখের একটা সিনারিও দিয়ে বললো এটা কি, তখন ভাবে একটু ভালো করে এটা কি সাইন আছে, কমেডন, কমেডন হলো মাথা, কমেডন দেখে আপনি আপনি এত জিনিস বলতে পারেন কেন এটা, এটা হচ্ছে, এটা কেন হচ্ছে, পাইলোসিস যাচ্ছে যখন বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে প্রোফাইল টিএসসি যখন ওভার প্রোডাকশন, মানে আপার হ্যান্ড এবং যখন ওভার প্রোডাকশন হারমোনাল যখন ইমব্যালেন্স, এভাবে একটি হচ্ছে। তারপর কি কমেডন আছে, হ্যাঁ, ব্ল্যাক হেড আছে, হোয়াইট হেড আছে। তারপর বলবি এক্সিস্টেশন কি চিকিৎসা দিব, টপিক্যাল দিব, সিস্টেম টপিক্যালি বলতো এদিকে কেসে ছিল, রেটিনয়েড কেসে ছিল, হ্যাঁ, এখানে সিস্টেম টপিক্যাল স্টেরয়েড দেওয়া যাবে। সিস্টেমের মধ্যে কি দেওয়া যেতে পারে, ডক্সিসাইক্লিন দেওয়া যেতে পারে, টেট্রাসাইক্লিন দেওয়া যেতে পারে, ইয়ারথ্রোমাইসিন দেওয়া যেতে পারে। কমপ্লিকেশন হতে পারে, কি কমপ্লিকেশন হবে, পোস্ট ইনফ্লামেটরি হাইপারটেনশন হবে, একটু স্ক্যারি হবে, আর ডিপ্রেশন হবে। লাইকেন প্লানাস, এটা লাইকেন প্লানাসের একটা কেস দেওয়া থাকে, একটা ছবি দেওয়া থাকে, ভায়োলেশিয়া আছে, পলিগোনাল প্যাপুলার ক্লাস, ভায়োলেশিয়া পলিগোনাল প্যাপুলার ক্লাস। এখানে কি থাকছে, বিভেরিক মারাত্মক ওয়েবদার ফেনোমেনন, ওয়েবদার ফেনোমেনন এক জায়গায় কেটে গেলে বা আঘাত লাগলে ঠিক ওই একই রকমের সাথে, এটা কোথায় হতে পারে, মুখের মধ্যে হতে পারে, ওরাল ক্যাভিটি, মিউকোজাল ইনভলভমেন্ট, নেইল ইনভলভমেন্ট হতে পারে, হ্যাঁ, কি ট্রিটমেন্ট দিবা, টপিক্যাল স্টেরয়েড দেবো, ডিভাইসের সিস্টেমিক স্টেরয়েড দেবো, স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট দেবো, সাইক্লোস্পোরিন দেবো। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লাইকেন প্লানাসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা খোঁজে আছে, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লাইকেন প্লানাস, সেভরি ডায়াবেটিস, ঠিক আছে। তাহলে লাইকেন প্লানাস, সোরিয়াসিস, একটু ভালগারি, হ্যাঁ, এইডস, কমনের মধ্যে আর কি আসতে পারে, সেভরি ডায়াবেটিস আসতে পারে। সেভরি ডায়াবেটিসটা কেমন, সেভরিক এরিয়াতে হয়, যেখান থেকে বডি কোল্ড, যেখান থেকে বেশি ঘামে, স্কাল্পে হয়, বুকে হয়, বুকে হয়, পিঠে হয়, গ্রিজি স্কেল থাকে,
সিভিয়ার ইচিং হবে, হ্যাঁ, সেটা ঠিক হবে। ফলে সেবোরিক ডার্মাটাইটিসের প্রিডিসপোজিং ফ্যাক্টর একটা আছে একটা ফাঙ্গাল আছে পিটারেস্ট্রাম ওভার, হ্যাঁ, এটা নরমাল পাথরের দ্রাবণের সঙ্গে থাকে। যখন সেবোরিক ডার্মাটাইটিস হয় তখন এটা আপার হ্যান্ড তখন প্যাথোলজি হয়। এইডস এর ক্ষেত্রে কিন্তু নিউরোটিনাস ডিজিজের মধ্যে সেবোরিক ডার্মাটাইটিস। সেবোরিক ডার্মাটাইটিস কি চিকিৎসা দিবা? অ্যান্টিহিস্টামিন দিবা, একটি অ্যান্টিফাঙ্গাল দিবা। কারণ যেটা পিটারেস্ট্রাম ওভেন থাকে ফ্লুকোনাজল দিবা 150 মিলিগ্রাম, 150 অথবা ইটাকোনাজল দিতে পারো। আর স্টেরয়েড, টপিক্যাল স্টেরয়েড আর অ্যান্টিফাঙ্গাল এর কম্বিনেশন দিবা, হ্যাঁ? আর মাথায় একটা কিটোকোনাজল শ্যাম্পু দিবা। স্ক্যাবিস আসতে পারে। স্ক্যাবিসের কিভাবে একটা সিনারিও দেওয়া থাকবে। দেওয়া থাকার পরে বলবে ট্যাপুল থাকবে, ভেসিকল থাকবে, সিভিয়ার ইচিং থাকবে, রাত্রেবেলা চুলকাবে হবে, ফ্যামিলি হিস্ট্রি থাকবে। থাকলে কি হলো এটা স্ক্যাবিস। কি চিকিৎসা দিবা? প্রথমে অ্যাডভাইস করতে হবে হাইজেনিক মেনটেন করবে। পরিবারের যারা সবাইকে চিকিৎসা করবে। টপিক্যাল সিস্টেম। টপিক্যাল কি দিবা? টপিক্যাল হলো বেনজাইড লোশন দেওয়া যেতে পারে। পারমেথ্রিন দেওয়া যেতে পারে। দুটো মনে রাখতে হবে। বেনজাইড লোশন আর পারমেথ্রিন। কিভাবে দিতে হবে? বিবি লোশন হলো ৩ দিন পর ৩ দিন লাগাবে। ৩ দিনে কোনো গোসল করবে না। ৪ দিনের মাথায় গোসল করবে ফ্যামিলির সবাই। পারমেথ্রিন ২৪ ঘন্টা রাখবে, ২৪ ঘন্টা পরে আর বলে একটা সিস্টেমিক ড্রাগের নাম বলো যেটা স্ক্যাবিতে দেওয়া হয় আইভারমেক্ট, এখন খুব ব্যবহৃত হচ্ছে কোভিড-19 আইভারমেক্ট। এটা হলো যে 200 মাইক্রোগ্রাম পার কেজি মানে 12 মিলিগ্রাম পর্যন্ত আমরা সাধারণত সিঙ্গেল ডোজ ৭ দিন পর আরেকবার স্ক্যাবিস করে। ইম্পেটিগো প্যাকেট আসতে পারে। ইম্পেটিগো ব্যাকটেরিয়াল ইনফেকশন, হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাস স্টাফাইলোকক্কাস এক্সপোর্ট পার্টে হবে, বাচ্চাদের হবে, ডেবিলিটি পার্সেন্টেজ হবে, হ্যাঁ, পার্সিউ হবে, গাস্ট্রের হবে। কিছু বুলাস ডিজিজ থাকতে পারে, একটা পেম্পিকাস ভালগারি, একটা বুলাস পেম্পিকয়েড থাকতে পারে। সিনারিওটা পেম্পিকাস ভালগারি কি আছে? একটা বুলা থাকবে, একটা প্লাসিড বুলা থাকবে, হ্যাঁ, ইজিলি রাপচার হয়ে যাবে, হ্যাঁ, নট টেন্ডেন্সি টু হিল, সহজে হিল হবে না, মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট থাকবে। আর বুলাস পেম্পিকয়েড কি টাফ বুলা থাকবে, নট ইজিলি রাপচার হবে, সিভিয়ার ইচিং থাকবে। এই ইনভলভমেন্ট আরো ওল্ড এজ হবে, বাচ্চাদের হতে পারে সিভিয়ার ইচিং। এইভাবে তোমার বোলার যদি তোমার টেম্পিক্যাল মার্গারে গোলাপ এই দুটো মনে রাখবে। ড্রাগ রিঅ্যাকশনের মধ্যে তোমার স্টিভেন জনসন সিনড্রোম, টক্সিক এক্সপেরিমেন্ট লাগতে পারে। এই মেডিসিনও কাজে লাগবে। টক্সিক এক্সপেরিমেন্ট নেফ্রোলাইসিস মোর দ্যান 30% যদি বডি ইনভলভমেন্ট হয়ে যায়, শেয়ার করে যায়, তাহলে কেয়ার বা টক্সিক আর লেস দ্যান 10% এবং টুলুকাস নেমে ইনভলভমেন্ট। ফিক্সড ড্রাগ রিঅ্যাকশন থাকতে পারে একই জায়গায় বারে বারে একই ওষুধ হবে, এটা বলে এফডিআর বা ফিক্সড ড্রাগ রিঅ্যাকশন। কন্ট্রাক্ট ডার্মাটাইটিস বুঝে থাকতে পারে। কন্ট্রাক্ট ডার্মাটাইটিস কোনো কিছু কন্ট্রাক্ট ডার্মাটাইটিস দুই রকম, অ্যালার্জি কন্ট্রাক্ট ডার্মাটাইটিস, একটা ইরিটেন্ট কন্ট্রাক্ট ডার্মাটাইটিস। ইরিটেন্টটা ফার্স্ট স্টেজ বুঝা যাবে, অ্যালার্জি কন্ট্রাক্ট ডার্মাটাইটিস সেকেন্ড বা পরবর্তী বুঝা যাবে। তারপরে তোমার একজিমা কাকে বলে, ডার্মাটাইটিস কাকে বলে, এটাও বুঝা হলে সোরিয়াসিস জানলো, লাইক ভিটিলিগো পেশেন্ট অনেক সময় থাকতে পারে। ভিটিলিগো পেশেন্ট ডিপিগমেন্টেড ট্যাপিয়াস থাকবে, কোনো ইচিং থাকবে না, হ্যাঁ। ভিটিলিগো পেশেন্টের সঙ্গে পিটারেসিস ভার্সিকুলার অ্যালবিনিজমের একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে। ভিটিলিগো পেশেন্ট দিতে হবে। পিটারেসিস ভার্সিকুলার কিভাবে চিনবা? এটা হলো যেটা ৬ নম্বর স্রোত বলে, হ্যাঁ, এই অর্গানিজমের নাম মেলাসিডিয়া ফারফার, হ্যাঁ, কি তার চিকিৎসা পিটারেসিস ভার্সিকুলার এটা একটু জানতে হবে। কাদের হয়, কখন হয়। টিনিয়া পেশেন্ট আসবে, টিনিয়া পেশেন্টের বডির এক এক অনুযায়ী এক এক নাম। মাথা হলে টিনিয়া ক্যাভিটি, বডি হলে টিনিয়া পারবল, মুখ হলে টিনিয়া ফিস, বিয়ার এরিয়া হলে টিনিয়া বার্কি, হ্যাঁ, ইমুলার দিলে টিনিয়া ফুলবিস, হাত হলে টিনিয়া ম্যানাম, পায়ে হলে টিনিয়া পেটি, নখ হলে টিনিয়া দিলাম বা অনেক হয়। টিনিয়া পেশেন্ট আসলে তোমাকে ডায়াগনোসিস কিভাবে করবে? একটা ডিম লাইক টেস্ট থাকবে, মার্জিনটা এলিভেটেড থাকবে, ট্যাপুল থাকবে, ভেসিকল থাকবে, হ্যাঁ। লোকে থাকতে পারে, লোক হলে অনেক সময় এখন এখানে সোরিয়াসিস সঙ্গে মিলে যাবে, সোরিয়াসিস নেমটোজের সঙ্গে টিনিয়ার সঙ্গে মিলে যাবে, টিনিয়া সোরিয়াসিসের ক্ষেত্রে আরেকটা কিভাবে কিনবা, যদি টিনিয়া আঙ্গিয়াম থাকে, নেইলে থাকে, তাহলে নেইল ডিসকালারেশন হবে, নেইল ব্রিটেন আর ফ্রেজাইল হবে, হ্যাঁ, নেইলটা অনেক লাইফ যাবে, নেইলটা উঠে যাবে, হ্যাঁ, এরকম হবে।
নেল ডিস্ট্রিক্ট হতে পারে। এখন টিনিয়া হলে কি চিকিৎসা করবো? টিনিয়া হলে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দিব, অ্যান্টিহিস্টামিন দিব। যদি ইনভলভমেন্ট একটু বেশি হয়, ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তখন সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিব। বিভিন্ন সিস্টেমিক অ্যান্টিফাঙ্গালের নাম মনে রাখবা। ফ্লুকোনাজাল, ইট্রাকোনাজাল, হ্যাঁ, কার্বিনাফিন, টিকেকোনাজাল। আর ক্যানিডিয়াসিস, যদি ক্যানিডিয়াসিস যদি বললাম, ক্যানিডিয়া মুখের মধ্যে ক্যানিডিয়াসিস ওরাল চাষ তাহলে কি চিকিৎসা দেবে? ইট্রাকোনাজাল দিবা, মাইক্রোনাজাল দিবা। ওদিকে সলম বললাম, পেটারাইসিস ফাঁসি। ওদিকে প্যারাসাইটিক কোনো স্ক্যাবিজ বললাম, হ্যাঁ, ভাইরাস। ভাইরাস যেমন চিকেন পক্স আমাদের এখানেও আছে, আমার পেটের টিকা, হ্যাঁ, চিকেন পক্স ডিটেলস আছে, বেনিফিট পড়বে এখানে পড়বে। হার্টিস সিমপ্লেক্স করতে হবে, হার্টিস সিমপ্লেক্সটা কোথায়? দুই রকম। হার্টিস সিমপ্লেক্স ওরোজেনিটালি আর জেনিটালি। মুখে হতে পারে আর জেনিটাল এরিয়া। এটা হলো এইডস ডিফাইনিং কন্ডিশন। এটা কি থাকে? একটা ভেসিকুলার লেশন থাকে, গ্রুপ ভেসিকুল থাকে না? এটা 5 থেকে 7 দিনের মধ্যে ভেসিকুলার রাখতে হবে, 7 দিন পরে। আর হার্টবিট দশটা থাকতে হবে, হার্টবিট দশটা থাকলে এটা ডার্মাটোমাল ইনভলভমেন্ট, সিভিয়ার পেইন থাকে, হ্যাঁ, ইউজুয়ালি নন ডার্মাটোমাল এফেক্ট করে, প্যাশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাদের মধ্যে নন ডার্মাটোমাল। এইডস এর ক্ষেত্রে একাধিক ডার্মাটোমাল ইনভলভ করে এবং মানে মিডলাইন ক্রস করে। তো এই তোমার ভাইরাল ডিজিজ গেল, ওদিকে প্যারাসাইটিক গেল, ওদিকে ব্যাকটেরিয়াল গেল, হ্যাঁ, এদিকে এক্সিমা গেল, ওদিকে তোমার লাইকেন প্লানাস গেল, সোরিয়াসিস গেল, এক্সিমা গেল। এই আজ এবং তোমাদের ওদিকে ভিডিও গেল। এই সব কিছু মিলাই স্কিনের এটুকু জানলে তোমরা যে কন্টাক্ট আমাকে করতে পারবে, এইটুকু জানলে তোমরা মোটামুটি স্কিন সম্পর্কে জানতে পারবে। স্কিনে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়? স্কিনের স্কিন বায়োপসি করা হয়। যখন কোনো রোগ হচ্ছে না, তখন স্কিন বায়োপসি করে হিস্ট্রি পাঠানো হয়। এটা ফাঙ্গাসের স্ক্রাপিং ফর ফাঙ্গাস করা যেতে পারে। ব্যাকটেরিয়াল দিতে পারে, কালচার সেন্সিটিভ করা যেতে পারে। কিছু টেস্ট আছে, কিছু প্রসিডিউর আছে, অ্যাডভেন্সার সাইন আছে, হ্যাঁ, নিকোলসকি সাইন আছে, ঠিক আছে, ওয়াটসকি সাইন আছে। এই সাইনগুলো এই সাইনগুলো তোমাদেরকে জানতে হবে। কিছু ক্যান্সার আছে, কিছু ক্যান্সার সেগুলো শর্ট টার্ম সার্জারি, বেসাল সেল কার্সিনোমা, স্কোমাস সেল কার্সিনোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা, এগুলো তোমার সার্জারি শর্ট টার্ম, এগুলো তোমাদেরকে জানতে হবে। কিছু হরমোনাল ইমব্যালেন্স আছে, এগুলো তোমার মেডিসিন এন্ডোক্রাইনোলজিস্ট জানতে হবে। কিভাবে হেয়ার ফল হচ্ছে, হ্যাঁ, হেয়ার ফলের টাইপগুলো কিভাবে হেয়ার ফল প্রিভেন্ট করবে, এটা তোমাকে জানতে হবে। তাহলে এটা ব্যাকটেরিয়াল গেল, ভাইরাল গেল, ফাঙ্গাল গেল, প্রোটোজোয়াল গেল, নন ইনফ্লামেটরি কন্ডিশন। যে হল আমি স্কিন সম্পর্কে এটুকু বললাম। এরপরে তোমরা যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন তোমরা ওয়ার্ডে আসবে, আমার সঙ্গে কথা বলতে চেষ্টা করবো যতটুকু তোমাদের দেখানো যায়। ঠিক আছে? তাহলে আমাদের এইডস হলো, পাশাপাশি সবকিছু স্কিন সম্পর্কে বললাম। এখন বলো তোমাদের কি কিছু কোয়ারি আছে কিনা? কথা বলার জন্য স্বাগত বলো। স্যার করি নেই স্যার। এখন তো স্কিন চ্যাপ্টারটা আমি টোটালটা একটু আলাপ করে ফেলি। এরপরে তোমরা যখন কলেজ খুলবে তখন তোমরা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, ওয়ার্ডে গেলে আমাদের স্কিন ডিপার্টমেন্টে গেলে আমরা চেষ্টা করবো যে এখানে তোমাদের সমস্যা আছে কোচিং রিলেটেড, তোমরা কাজ করবে তোমাদের স্কিনের যত আছে কি এমসিকিউ যতগুলো আছে এগুলো তোমরা কোচিং গুলো কালেক্ট করে তারপরে তোমরা একটা সলভ করার চেষ্টা করবে, আমাদের কাছে আসলে আমরা এটা বুঝাই দেবো কিভাবে এটা ব্যবহার করবে। তোমাদের আচ্ছা স্যার। তোমরা এগুলো করবে, কালেকশন করে রেডি করবে। ঠিক আছে?